প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের একটি নতুন বিষয় নিয়ে আসছি। সেটা হলো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। যে একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস এসেছে, সেই সেমিস্টার ভিত্তিক সিলেবাসে তোমাদের সাহিত্যের ইতিহাসে আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন এই শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আমরা বিশদ এই ভিডিওতে যে এই পুঁথির আবিষ্কার, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে প্রকাশ, নামকরণ, কাব্যের গঠন, তার খণ্ড, সমগ্র বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। শুধু একাদশ শ্রেণী কেন, একাদশ শ্রেণী ছাড়াও বিএ এবং এমএ তেও কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রয়েছে, বিষয় নিয়ে আলোচিত হয়েছে। এবার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শুরুতে তার আগে বিষয়টা বলি যে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ, এই সময়কে বাংলা সাহিত্যে ডার্ক এজ বলা হয়। ডার্ক এজ বলতে যেটা হচ্ছে অন্ধকার যুগ। কেন এই সময়কে অন্ধকার যুগ বলা হলো? না, এই সময় বাংলা সাহিত্যে তেমন কিছু সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি। আর যদিও অনেকে মনে করেছেন যে সেই সময় কিছু ভালো সাহিত্য লেখা হয়ে ওঠেনি। কারণ কি না, একটা সামাজিক অস্থিরতার পরিস্থিতি ছিল। বৌদ্ধ ধর্মের সঙ্গে ব্রাহ্মণ্য ধর্মের, সেই সঙ্গে তুর্কি আক্রমণ, সেই নানা অস্থিরতার কারণে বাংলা সাহিত্যে তেমন কিছু সাহিত্য নিদর্শন তৈরি হয়নি। তবে অনেকে সেটা মানতে নারাজ। অনেকে মনে করেছেন না, সাহিত্য কখনো কলম থেকে থেমে থাকে না কোনো কিছু বিষয়ের জন্য, তাহলে রচিত হয়েছিল। কিন্তু সেগুলো হয়তো কি যে বৈদেশিক বহিঃশত্রু আক্রমণে হয়তো সেই সকল সাহিত্যের নিদর্শনগুলো ধ্বংস হয়ে গেছে। তবে অনেকে আবার বলেছেন যে প্রাকৃত পৈঙ্গল এবং রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এগুলো নাকি ওই 1200 থেকে 1350 এই সময়কালের মধ্যে রচিত। যাই হোক, এই সময়টিকেই হচ্ছে যে 1200 থেকে 1350 এই সময় 150 বছর বাংলা সাহিত্যের ডার্ক এজ, অন্ধকার যুগ বা বন্ধ্যা যুগ বলা হয়। কিন্তু এর পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন পাওয়া গেল যে মধ্যযুগের ঠিক আগে এবং আদি যুগ, যেটা চর্যাপদ, চর্যাপদের পরে যে একটা সাহিত্য নিদর্শন পাওয়া গেল সেটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন। এই কাব্য আবিষ্কৃত কে করলেন, আবিষ্কার কে করলেন? আবিষ্কার করলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুদল্লভ। নামটা মনে রাখো, বসন্ত রঞ্জন রায় বিদ্যুদল্লভ। তিনি কোথা থেকে আবিষ্কার করলেন? না, আবিষ্কার করলেন বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্লা গ্রামে। বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্লা গ্রামে যে বৈষ্ণব মাহান্ত ছিলেন, যে মহান্ত, যিনি শ্রীনিবাস আচার্যের দহিত্র, তাঁরই বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে এই পুঁথিটি আবিষ্কার করলেন। কত খ্রিস্টাব্দে? 1909 খ্রিস্টাব্দে। তাহলে পাওয়া গেল কার বাড়িতে? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে এই পুঁথিটি পাওয়া গেল, যে একটা মূল্যবান পুঁথি। যে জায়গাটা হচ্ছে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্লা গ্রামে। এই তথ্যগুলো কিন্তু মনে রেখো। যেটা হচ্ছে কি তাহলে যে 1909 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি আবিষ্কার করলেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুদল্লভ। এবার এই গ্রন্থটি প্রকাশের জন্য তিনি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু এটি প্রকাশিত করেন। এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দ কিন্তু বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ সময়। কেন না, 1916 খ্রিস্টাব্দে কিন্তু চর্যাপদ আবিষ্কৃত হয়েছে, যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। আবার দেখো, আদি মধ্যযুগের যে একমাত্র নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে কত না 1916 খ্রিস্টাব্দে, প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। চর্যাপদও প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে, যে 1000 বছরে পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে, যেটা আমরা আগের ভিডিওতে চর্যাপদ নিয়ে বিশদ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখার আবেদন রাখি। এবার যে বিষয়টা যেটা হচ্ছে কি, যে এত বড় একটা পুঁথি, গুরুত্বপূর্ণ পুঁথি, সেই পুঁথি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কেন গোয়াল ঘরে পাওয়া গেল? এটা একটা
প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে না? এটা নিয়ে বিভিন্নজন ভিন্ন মত পোষণ করেছেন। মনে করেছেন যে তখন তুর্কি আক্রমণ, বহিঃশত্রু আক্রমণের কাছ থেকে এই মূল্যবান গ্রন্থটিকে কিছুটা আড়াল করে রাখার জন্য, কিছুটা লুকিয়ে রাখার জন্য হয়তো গোয়ালঘরটিকে সুরক্ষিত জায়গা বলে মনে করেছেন। কারণ চোর এলে কিন্তু বাড়ি দেখে, বাড়ির মধ্যে যে মূল্যবান বস্তুকে অপহরণ করে নিয়ে যায়, গোয়াল ঘরে গিয়ে কিন্তু কেউ খোঁজ করে না। তাই হয়তো গোয়াল ঘরের মাচাই সেখানে পাওয়া গেছে। আবার অনেকে মনে করেছেন যে গোয়াল ঘরে পাওয়ার হিন্দুদের মধ্যে গোয়াল ঘরটাকে পবিত্র জায়গা বলেও মনে করা হয়, তাই হয়তো গোয়াল ঘরের সেই মাচাই রাখা হয়েছিল। আবার অনেকে মনে করেছেন যে এই গ্রন্থটি, যার প্রকৃতিগত দিক থেকে গেলে যে বৈষ্ণব সমাজ শ্রীকৃষ্ণ কীর্তনটিকে বেশ উচ্চমার্গের গ্রন্থ বা বৈষ্ণব গ্রন্থ হিসাবে ঠিক মান্য করেননি, সেটা আমরা পরবর্তী আলোচনা করব এই ভিডিওতে, যে সেই কারণেই হয়তো এই গ্রন্থটিকে কিছু জনের কাছ থেকে আড়াল করে রাখার জন্যই হয়তো গোয়ালঘরের মাচায় রাখা হয়েছিল। যাই হোক, এগুলো সমস্ত কিছুই অনুমান। এবার এই গ্রন্থের নামকরণ, এই গ্রন্থটা কিন্তু বেশ ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে। প্রথম কয়েকটা পেজ পাওয়া যায়নি, যে গ্রন্থের কি উপরেই সাধারণত গ্রন্থের উপরে নাম লেখা থাকে, কিন্তু এই গ্রন্থটার নাম যে প্রথম থেকেই বলছি শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কিন্তু সংকলন মানে যে সম্পাদনা করেছেন কে, বসন্ত রঞ্জন রায় বিদ্যাদল্লভ, যিনি আবিষ্কার করেছেন, তিনিই কিন্তু এই নামটি দিয়েছেন। কিন্তু গ্রন্থতে সেরকম কিন্তু এই নাম ছিল না শ্রীকৃষ্ণ কীর্তন বলে। তাহলে গ্রন্থের মধ্যে একটা চিরকুট পাওয়া গেছিল, সেই চিরকুটে নাকি লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। অনেকে বলেছেন না, এটা সঠিক বানান সন্দর্ভ হবে। আচ্ছা, যাই হোক, সেই শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা সন্তর্ক এই নামটা কিন্তু একটা চিরকুটে পাওয়া গেছিল। সেই চিরকুটের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে সম্পাদক বসন্ত রঞ্জন রায় বিদ্যাদল্লভ, তিনি কিন্তু এই গ্রন্থটির নাম রাখলেন কি, শ্রীকৃষ্ণ কীর্তন। এই নামেই কিন্তু সর্বত্র প্রচারিত, যা আমরা এই নামেই কিন্তু চিনি, শ্রীকৃষ্ণ কীর্তন নামে। এবার যেটা হচ্ছে, এই গ্রন্থটি তাহলে রচনাকাল কত? রচনাকাল হচ্ছে যে অনেকে মনে করেছেন 1450 খ্রিস্টাব্দের ঠিক আগে, মানে 14 শতকে সেই সময়কার। আবার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না, এটা 1350-এর আগে। তবে যাই হোক, যে আদি যুগ এবং মধ্যযুগের এই মাঝের সময়ের কিন্তু এই গ্রন্থটি রচনা। আর এটার রচনা করেছেন কে? রচনা করেছেন হচ্ছেন বড়ু চণ্ডীদাস। দেখো, বইতে কিন্তু অনেকগুলো চণ্ডীদাস নানা ভণিতায় পাওয়া গেছে, অনন্ত চণ্ডীদাস। অনেকে মনে করেছেন যে বটু থেকে সাধারণত বড়ু শব্দটি এসেছে। বটু মানে ব্রাহ্মণকে বটু বলা হতো, তাই সেই হিসাবে এটা কিন্তু তার বিশেষ উপাধি এই বড়ু। তাই মনে করেছেন যে না, আসল নামটি হচ্ছে চণ্ডীদাস। তাই আবার অনেকে বলেছেন যে অনন্ত চণ্ডীদাস, চণ্ডীদাসটা নাকি উপাধি, অনন্তই তার আসল নাম। এই নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। বাংলা সাহিত্যে চণ্ডীদাসকে কেন্দ্র করে কিন্তু একটা বড় বৃহৎ বিতর্কের জায়গা, যেখানে পরবর্তী চৈতন্য পরবর্তী যুগে পদাবলিকার চণ্ডীদাসও পাচ্ছি। এই নিয়ে চণ্ডীদাসকে নিয়েই কিন্তু একটা বৃহত্তর একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা এই ভিডিওতে বিশদ সেগুলো আলোচনা করছি না। আপাতত এখানে মনে রাখো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচয়িতা হচ্ছেন কে, বড়ু চণ্ডীদাস, যিনি বাসুলী দেবীর উপাসক। সেই বড়ু চণ্ডীদাসেরই নাম পাচ্ছি। এবার এই গ্রন্থটি প্রথমেই যদি বলি, এই গ্রন্থটি প্রকৃতি কি, মানে কি ধরনের রচনা, এটাকেই বলা হচ্ছে যে নাট্যগীতি। এর মধ্যে একটা কাব্যের একটা কাহিনী রয়েছে। কাব্যের মুখ্য যে চরিত্র, যে কৃষ্ণ, রাধা এবং বড়াই, তাদের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়েই পুরো ঘটনাটাকে বিন্যস্ত হয়েছে, যে রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক যে লীলা, এবং সেই বিষয়ক নিয়ে পুরো ঘটনার যে ক্রম বিবর্তন কিন্তু দেখা গেছে, যেটাকে মনে করা হয়েছে যে ভাগবত, বিষ্ণু পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণের কিন্তু এর প্রভাব এই গ্রন্থের মধ্যে রয়েছে বলে অনেকে মনে করেছেন। সেই মতো এর ঘটনা বিন্যাস রয়েছে। তাই কাহিনী, সেই সঙ্গে গীতি এবং নাটক, এই ত্রিবেণী সঙ্গম ঘটেছে।
তাই অনেকে মনে করেছেন এটাকে কি ধরনের কাব্য, যে এখানে নাট্যগীতি বা আখ্যান গীতি ধরনের কাব্য হিসাবে মনে করেছেন, যেটা ইংরেজিতে বলা হয় পোস্টাল ড্রামা, যেটাকে রাখালিয়া নাটগীতি বলে অনেকে এটাকে বলেছেন। তাহলে এটা হচ্ছে একটা নাট্যগীতি, যেখানে রাধা কৃষ্ণ এবং বড়াই তাদের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কাহিনী ক্রমান্বয়ে একটা গানের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। এই হচ্ছে কাব্যের প্রকৃতি। যেটা রচনাকাল বললাম, রচনাকালও বলেছি, যেখানে 1450 খ্রিস্টাব্দের আগে, যেখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কি 1350 খ্রিস্টাব্দের ঠিক আগের রচনা। যাই হোক, এই কাব্যের যদি ভিতরে আমরা চলে আসি, দেখো এই কাব্যের মোট 13টি খণ্ড রয়েছে এবং 418টি পদ রয়েছে। এই ছোট ছোট তথ্যগুলো মনে রেখে দাও, কারণ এগুলো কিন্তু তোমাদের প্রথম যে একাদশ শ্রেণীর পরীক্ষা, সেটা কিন্তু সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় প্রথম কিন্তু এমসিকিউ ধরনের সব কিছু প্রশ্ন আসবে, তাই এখান থেকে কিন্তু লং প্রশ্ন না থাকলে এমসিকিউ ধরনের যে প্রশ্ন, এরকম ধরনের কিন্তু এমসিকিউগুলো থাকবে, কারণ এমসিকিউ খুব সহজ হবে না। বলা হয়েছে যে প্রশ্নের গঠন রীতিতে খুব একটু কঠিন করেও প্রশ্ন তৈরি করা হবে। সেই হিসাবে আমরা আগের ভিডিওতে প্রশ্নের গঠন বা যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। যাই হোক, তাহলে 13টি খণ্ড এবং 418টি তাহলে কি রয়েছে, পদ রয়েছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এবার 13টি খণ্ড, এই খণ্ডগুলো কিন্তু ক্রম পর্যায়ে কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ খণ্ডগুলো যেখানে সেখানে মুখস্থ রাখলে হবে না, মানে মাঝখান থেকে সেখান থেকে নয়, ক্রমান্বয়ে কিন্তু মনে রাখতে হবে। যেখানে প্রথম খণ্ডের নাম হচ্ছে কি জন্মখণ্ড, তারপর হচ্ছে তাম্বুল খণ্ড, তারপর হচ্ছে দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ খণ্ড, না রাধা বিরহ খণ্ড বলবে না, রাধা বিরহ অংশ। এই রাধা বিরহ অংশ নিয়ে বিভিন্ন এটা পরে বলছি। যেটা হচ্ছে তাহলে এই 13টি খণ্ড রয়েছে, যেখানে জন্মখণ্ড থেকে শুরু হয়েছে, যেখানে বাসুদেব এবং দেবকীর তাদের দেবকীর অষ্টম গর্ভে যিনি কৃষ্ণ জন্মগ্রহণ করেন, এবং সেই মতো কৃষ্ণের যে তার জন্ম বৃত্তান্ত নিয়ে জন্মখণ্ড, এবং পরবর্তীকালে রাধা কৃষ্ণের সঙ্গে প্রেম যে প্রস্তাব সেই বিষয়ক যে তাম্বুল পান দান করা, সেই নিয়েই রয়েছে তাম্বুল খণ্ড, দানখণ্ড। পরবর্তী নৌকা বিহারের নানা ঘটনা, রাধাকৃষ্ণের যে রাধিকা তার দধি বিক্রি করার জন্য তিনি যে নৌকা পারাপারের জন্য কৃষ্ণের নৌকায় তিনি পার হয়েছিলেন, এবং সেই যে নানা ঘটনার মধ্য দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন পরপর বর্ণনা রয়েছে এই কাব্যের মধ্যে। ভারখণ্ড, ছত্রখণ্ড, যেখানে ছত্রখণ্ডে প্রচণ্ড রৌদ্রের তাপ থেকে রাধিকাকে রক্ষা করার জন্য কৃষ্ণ তার মাথায় ছত্র মেলে ধরেন, তাই এটা ছত্রখণ্ড। বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন করেছিলেন। যাই হোক, এই সমস্ত কিন্তু এই ঘটনা পরম্পরা হিসাবে সাজানো হয়েছে। তোমাদের বলে রাখি, এটা লিখে রাখো, পরীক্ষায় কিন্তু এই ক্রমান্বয়ে ধারাবাহিক কিন্তু ভাবে লিখতে হবে। যদি কখনো এই খণ্ডগুলো আসে যে এই 13টি খণ্ড ক্রম পর্যায়ে কিন্তু তোমাদের সাজাতে হবে, তার জন্য একটা সহজ কবিতার মতো একটা লাইন দিয়ে বলি, যেটা মনে রাখতে পারো এই খণ্ডগুলো ক্রম পর্যায়ের মনে রাখার জন্য, যে জুতা দাও নৌকা ভরি ছাতা বৃন্দাবনে, কাল যমুনায় হারিয়েছি বান বংশী তাই রাধা বিরহ। অর্থাৎ কি, এখানে দেখো জুতা দাও, জুতা জন্মখণ্ড, জুতা তা কি তাম্বুল খণ্ড, দাও দা হচ্ছে কি দানখণ্ড, ভরি ভারখণ্ড, ছাতা দাও ছত্রখণ্ড, বৃন্দাবনে বৃন্দাবন খণ্ড, কাল যমুনায় হারিয়েছি, কাল হচ্ছে কালিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, হারিয়েছি হারখণ্ড, বান বংশী বানখণ্ড এবং বংশীখণ্ড, এবং কি তারপর রয়েছে রাধা বিরহ অংশ। এবার রাধা বিরহ অংশটাকে অনেকে বলেছেন যে এটা প্রক্ষিপ্ত, কিন্তু যে এখানে এই বইতে বলেছিলাম অমিত্রসূদন ভট্টাচার্য এই শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যে, এখানে তিনি সমালোচনায় রাধা বিরহ অংশটা যে প্রক্ষিপ্ত নয় সেটা নিয়ে কিন্তু বিস্তৃত আলোচনা করেছেন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে রাধা বিরহ অংশ। এরপর যেখানে হচ্ছে কি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটা গুরুত্বপূর্ণ কাব্য। এই কাব্যের মুখ্য চরিত্রগুলো কোনগুলো, যে প্রথমেই বলে রেখেছিলাম এই কাব্যের কিন্তু মুখ্য চরিত্র
যে কে রাধা, কৃষ্ণ এবং বড়াই, এই তিনটা কিন্তু মুখ্য চরিত্র। এদের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কিন্তু কাহিনী আবর্তিত হয়েছে। তোমরা দেখবে গ্রামগঞ্জে যে আসর কীর্তন হয় না, যেখানে দেখবে যে একজন বৃদ্ধা সেজেছে, বড়াই রাধিকা কলসি নিয়ে জল আনতে যাচ্ছে ঘাটে, যমুনার ঘাটে, কিংবা যে নৌকায় করে দধি বিক্রি করতে যাচ্ছে, যেখানে কৃষ্ণের সঙ্গে নানা কথোপকথন হচ্ছে। এই যে আসর কীর্তনের এই বিষয়, পুরো থিমটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন থেকে নেওয়া। এবার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রগুলোর প্রসঙ্গে বলি। এই কাব্যটির প্রকৃতি দিক থেকে আর একটা, যে কেন এইটা গোয়ালঘরে লুকিয়ে রাখা হয়েছিল, এর একটা ব্যাপার কি বলো দেখি। যে আমরা রাধাকৃষ্ণের এই প্রেম বিষয়ক, যেখানে যে চৈতন্য চরিতামৃত কাব্যের কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, যে কি বলেছেন সেখানে, যে যেখানে কৃষ্ণকে যে ঐশ্বর্যময় যেখানে কথা বলেছেন, যে যেখানে কৃষ্ণই তিনি প্রকৃতি, আর রাধিকা হলেন প্রকৃতি আর কৃষ্ণ হলেন পুরুষ। যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যে কৃষ্ণ প্রেমই হচ্ছে প্রকৃত প্রেম, আর অন্য প্রেমগুলো সেটা কি কামেরই নামান্তর, যেটা কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন। কিন্তু এই যে আধ্যাত্মিক একটা বড় পুরুষ, ঐশ্বর্যময় শক্তির শ্রীকৃষ্ণ, যেখানে রাধা হচ্ছেন প্রকৃতি, যেখানে লক্ষ্মীর আর একটা রূপ, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং নারায়ণ, তিনি আর এক অবতার, বিষ্ণুর অবতার হিসাবে গণ্য করা হয়। এখানে কিন্তু জন্মখণ্ডের পরবর্তী অংশে কৃষ্ণকে সেরকম সামান্য পরিমাণেই কিন্তু সাজানো হয়নি। এখানে কৃষ্ণকে কেমনভাবে সাজানো হয়েছে, যে কৃষ্ণ একজন রাখাল বালক, যে গরু চড়ায়, রাখাল বালক, সে নানাভাবে রাধিকাকে, পরস্ত্রী যে আইহনের স্ত্রী, তাকে উত্তপ্ত করে, নানাভাবে প্রেম নিবেদন করে। এইভাবে কিন্তু কৃষ্ণ চরিত্রকে একেবারে মানে সাধারণ হিসেবে দেখানো হয়েছে। আর রাধিকা চরিত্রকে একেবারে গ্রামের কিশোরী কুলবধূর সঙ্গেই কিন্তু তুলনা করা হলো। তাহলে এই চরিত্রগুলোকে প্রথম থেকে দেখো, একটা প্রথম থেকে কিন্তু এই গ্রন্থতে যে একেবারে রাধাকৃষ্ণকে একজন সাধারণ গ্রাম্য নরনারী প্রেম হিসাবে কিন্তু এখানে পরিবেশিত হয়েছে। সেই জন্য পরবর্তী তাত্ত্বিক বৈষ্ণবেরা কিন্তু এই গ্রন্থটিকে মানে আদর্শ গ্রন্থ হিসাবে মেনে নেননি। যাই হোক, এবার যে বিষয়টা বলে আসি, যে এখানে প্রধান চরিত্র কিন্তু রাধা, কৃষ্ণ এবং বড়াই, এই তিনটা চরিত্র। এবার অপ্রধান চরিত্রগুলো কি কি? অপ্রধান চরিত্র যেমন বলভদ্র, যশোদা, আইহন এবং আইহনের মা, এরা হচ্ছেন অপ্রধান চরিত্র। এবার যেটা হচ্ছে এর গুরুত্ব কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাংলা সাহিত্যের এর গুরুত্ব কোথায়? বাংলা সাহিত্যের এর সবচেয়ে বড় গুরুত্বের বিষয় হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন, যে বাংলা আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন। আদি যুগ এবং মধ্যযুগের মাঝখানেই যে একটা সাঁকো বন্ধন করেছে, সেটা হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এছাড়া হচ্ছে চতুর্দশ শতকের তখনকার যে সদ্য বাংলা ভাষা মাগধী অপভ্রংশের খোলস ত্যাগ করে যে প্রথম চর্যাপদ এসেছিল বাংলা সাহিত্যের আদিরূপ, সেখান থেকে কি করে খোলস কাটিয়ে মাগধী অপভ্রংশ থেকে কিভাবে বাংলা ভাষার পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যতে এসে আমরা প্রথম দেখতে পাই। যেখানে ভাষার মধ্যে ছিল কে না বাসি বায়ে বড়াই কালিনী নাই কুলে, কে না বাসি বায়ে বড়াই গৈঠ গোকুলে, কালিনা নাই কুলে। আচ্ছা, যাই হোক, এরকমই কিন্তু যে ভাষার বেশ ছন্দভাবে কিন্তু রয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে যে বিষয়টা হলো কি, তাহলে তৎকালীন যে ভাষা বিষয়ক জানা হলো, চতুর্দশ শতাব্দী সেই সময়কার সমাজ জীবন কেমন ছিল সেই বিষয়ে জানা গেল। আর এছাড়া হচ্ছে বাংলা সাহিত্যে যে চণ্ডীদাসের প্রথম কিন্তু এই নামটা আমরা পেলাম। এরপর পরবর্তীকালে যে চণ্ডীদাস নিয়ে কিন্তু একটা বৃহত্তর সমস্যা তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালে যে অন্নদামঙ্গল কাব্য, শিবায়ন কাব্য, সেইগুলোর সঙ্গে কিন্তু একটা লৌকিক ভাবধারা হয়তো প্রভাব থাকলেও থাকতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, অনেকে মনে করেছেন। কিন্তু এখানে কিন্তু যে কাব্যের যে অমার্জিত লৌকিক রসটা কিন্তু গভীরভাবে প্রকটিত হয়েছে এই কাব্যের মধ্যে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কাব্যের সামগ্রিক আলোচনা।
তোমরা অবশ্যই সাহিত্যের ইতিহাস যখন বই হাতে পাবে অবশ্যই পড়ো। সেই সঙ্গে এই ভিডিওটি অবশ্যই তোমাদের কাজে লাগবে। যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই মনে রাখো যে আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যাধর। এটা আবিষ্কার কোথা থেকে করেছেন? বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এটা উদ্ধার হয়েছে 1909 খ্রিস্টাব্দে, যেটা বাংলা মনে রাখো 1316 বঙ্গাব্দে। আর এটা প্রকাশিত হয়েছে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নামে? শ্রীকৃষ্ণ কীর্তন নামে। এখানে যে চিরকুট পাওয়া গেছিলো সেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম লেখা ছিল। আর এটা হচ্ছে রচনাকাল 1450। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানে ঐতিহাসিকবিদ যিনি, 1350-এর আগে সময়ের রচনা। আর এখানে হচ্ছে 13টি খণ্ড, 418টি পদ রয়েছে। এই হচ্ছে মুখ্য বিষয়। আর সামগ্রিক এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এমসিকিউ বিভিন্ন ধরনের আসতে পারে। তোমরা অবশ্যই সকলে পড়াশোনায় মন দাও। আর প্রত্যেকে আমাদের আগের এই ভিডিওগুলোতে যেখানে আমরা কবিতাগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা, এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ রয়েছে, বিড়াল প্রবন্ধ, এগুলো কিন্তু আগের ভিডিওতে পরপরভাবে ধারাবাহিকভাবে এক একটা লাইন ধরে কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো ফলো করো। অবশ্যই বই যতক্ষণ না হাতে পাচ্ছ ততক্ষণ এইগুলো ভিডিওগুলো হয়তো তোমাদের পড়াশোনাতে অনেকটা না হলেও কিছুটা হলেও তোমাদের সাহায্যে আসবে। সকলেই ভালো।